ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছে মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আছেন চ্যানেল এসের বার্তা বিভাগ পরিচালক রেজওয়ানুল হক। ফিরছি আলোচনায়, স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ। রেজওয়ানুল হক, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের জনগণের। একটি দল বা একটি গোষ্ঠী যখন জুলাই অভ্যুত্থান তাদের ক্রেডিট হিসাবে বারবার যখন উপস্থাপন করছিলেন, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, আপনি একটু মন্তব্য শুনতে চাই রেজওয়ানুল হক। ধন্যবাদ অনেক। এই বিতর্কটা কিন্তু পুরনো, নতুন করে প্রধানমন্ত্রী আজকে তুলে এনেছেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে কখনো কাউকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, বানানো হয়েছে, কখনো কোনো দল বা একটি ছাত্র সংগঠন তাদের ক্রেডিট দাবি করেছেন যে তারা নেতৃত্ব দিয়েছেন। আবার উল্টো দিকে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে বিএনপি বড় দল, তারা বলেছে যে এই আন্দোলনে তাদের অবদান কম নয়। প্রথম চট্টগ্রামে যে স্টুডেন্টরা প্রথম নিহত হয় পুলিশের গুলিতে, তিনি ওয়াসিম, তিনি ছাত্র দলের নেতা। তো এরকম নানান রকমের অনেকে বাহবা পাওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছিলেন। সেইটার একমাত্র সমাধান হতে পারে প্রধানমন্ত্রী আজকে যেটি বলেছেন, যে আসলে এটি কোনো একক কোনো দলের কোনো কাউকে ক্রেডিট নেওয়ার মতো কোনো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান মানে আপনার বিভিন্ন দল, সংগঠন, ইভেন সাধারণ জনগণের অংশগ্রহণ, সেটি তিনি বলতে চেয়েছেন। তো আমার মনে হয় যে এগেন তিনি সেই বার্তাটাই আবার দিতে চাইলেন যে এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটি নিয়ে কোনো দল যেন ভবিষ্যতে এটার কৃতিত্ব দাবি না করেন। মানে তিনি তার যে বক্তব্যটা, আরেকটা বক্তব্য ছিল, সেটি হচ্ছে তিনি বলেছেন যে তিনি কাউকে, মানে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে দেশের গঠন পুনর্গঠনে তিনি এগিয়ে যেতে চান। সেটা অংশ হিসেবে আমার মনে হয় যে আন্দোলনের গণ অভ্যুত্থানের দাবি না, আমার ধারণা। জি, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে ফিরি। আমরা শুনছিলাম রেজওয়ানুল হকের কথা, যেটি প্রধানমন্ত্রী বলছেন জুলাই গণ অভ্যুত্থান অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়। যেহেতু এই কথার পরিপ্রেক্ষিতে যদি আসে যে একটি দল বা একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিজেরা দাবি করে আসছিলেন, এবং সেই সাথে প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে প্রতিশোধ নয়, সবাইকে এক হয়ে দেশ গঠনের আহ্বান জানান তিনি। এবং উনি বলেছেন যে উনি একটা সময় বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করেছেন যে আপনাকে যে এরকম টর্চার বা তার ভাই আরাফাত রহমান কোকোকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনার সেই প্রতিশোধ নেওয়ার অ্যাবিলিটি বা ক্ষমতা আছেন, কিন্তু বেগম জিয়া বলেছেন না, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার একটু অন্যভাবে শুরু করি আমি অনেক, কারণটি হচ্ছে যে উনি বলছেন সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, বাট তার আগে আর একটি জিনিস উনি বলেছেন যে সবার বিচার নিশ্চিত করা হবে এবং সঠিক বিচার করা। সো আমি কাদেরকে নিয়ে এগোবো? যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা দমানোর চেষ্টা করেছে বা ফ্যাসিবাদের যারা দোষক ছিল, যারা এই ফ্যাসিবাদকে প্রথিত হতে সহায়তা করেছে, তাদের প্রথম আগে বিচার হতে হবে, তারপরে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসবে। এবং আমার ধারণা উনি এটি বলেছেন। আসি আপনার প্রথম যে বিষয়টা, যেটা রাজাভাই কিছুটা আলোকপাত করলো, যে জুলাই আন্দোলনের ক্রেডিট কার্ড, এটার এক ধরনের জবনিকাপাত হওয়া দরকার। এবং যেহেতু উনি এখন দেশের নেতৃত্বে আছেন, সরকারের নেতৃত্বে আছেন, সবচেয়ে বড় দলের নেতৃত্বে উনি আছেন, উনি যখন এই বিষয়টাকে এভাবে সেটেল করতে চাইলেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে গণ শব্দটি জড়িত, সেটি আসলে এদেশের সকল মানুষের আন্দোলন ছিল, যেটা আমরা শহীদের সংখ্যার দিক থেকে দেখি, আহতদের সংখ্যার দিক থেকে দেখি, ধরনের দিক থেকে দেখি, বা বিভিন্ন এজ গ্রুপের
দিক থেকে দেখি, যারা শহীদ হয়েছে তাদের আর্থসামাজিক অবস্থান, তাদের রাজনৈতিক পরিচয়, তাদের অর্থনৈতিক অবস্থান, বিভিন্ন পেশার যে সমন্বয়, সবকিছু মিলে এটা আসলে বলাই যায় এটা সব শ্রেণী পেশার মানুষের একটা আন্দোলন ছিল। দ্বিতীয় হচ্ছে যে এটি কোনো কোনো পক্ষ এটিকে এই আন্দোলনের মূল পুরোধা, মূল চালিকা শক্তি, ঘোষক, মাস্টার মাইন্ড নানান ভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একটি কথা বললে ভুলে গেলে হবে না যে হয়তোবা সামনে এই নেতৃত্বে তারা কর্মসূচি ঘোষণা করেছেন, কথা বলেছেন, স্ক্রিনে এসেছেন, মিডিয়াতে এসেছেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘটনাগুলো আমরা জানছি যে স্ক্রিপ্ট তৈরি হয়েছিল সবগুলো দলের একটা সমন্বয়ের মাধ্যমে বা সবার যে মূল জায়গাটা ছিল যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া এবং দেখার স্বপ্ন, সেই জায়গাটাতে একটা সমন্বয় ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসে। তার মানে একক কাউকে মাস্টার মাইন্ড বলার, এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে কদিন আগে উনিও, আমি মাহফুজের কথা বলছি, উনি নিজেও বলেছেন যে মাস্টার মাইন্ড বলে কিছু নেই, বা শব্দটা এক্স্যাক্টলি হয়তো আমি বলতে পারছি না, বাট সেটা মাহফুজও এটা ক্লিয়ার করেছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে এটা একটা জবনিকাপাত হওয়া দরকার, এবং যেটা প্রধানমন্ত্রী নিজে যখন আজকে, উনি কিন্তু শুধু আজকে না, রিপিটেডলি এই কথাটা বলেছেন জুলাই গণ অভ্যুত্থান সবার। এখন দেখতে হবে যে কেন এই বিষয়টা আরো বেশি আলোচনায় আসলো, অথবা রাজা ভাই একটু খোলাসা করতে চাইলেন কিনা আমি বুঝতে পারলাম না আমার কানেকশনের কারণে। সেটা হচ্ছে যে একটা শ্রেণী কিন্তু তৈরি হয়েছিল যারা, আমরা মাস্টার মাইন্ড শব্দটাকে একটু দূরে রাখছি আপাতত, যারা জুলাই আন্দোলনকে পুঁজি করে যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে, সেই ওই মঞ্চটাতে বা ওই সময়টাতে জুলাই আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে, ব্যক্তিগত ফায়দা লুটেছে, গোষ্ঠীগত ফায়দা লুটেছে, এবং সেটাকে ব্যবহার করে ডানপন্থা উত্থান যেমন দেখেছি আমরা, মবের উত্থান দেখেছি, আমাদের কাওয়ালি শিল্প সংস্কৃতি চলে আসছে, যেখানে বাংলাদেশ সংস্কৃতির বাইরে যাত্রাপালা শিল্পীরা পালিয়েছে, মাজার ভাঙা হয়েছে। সে অতি ব্যবহারটা করার ক্ষেত্রে একটা শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, বাট জায়েজ করার জন্য কিন্তু এই ক্রেডিটটা নেওয়া হয়েছিল। এটা আর একটা ডাইনামিক্স বা একটা ন্যারেটিভ বলে আমি মনে করি, এবং যে কারণে বারবার ওই ক্রেডিটটা নিতে হয়েছে তাদের, যে আমরাই জুলাই নেতৃত্ব দিয়েছি, আমাদের মাধ্যমে হয়েছে, আমরাই মাস্টার মাইন্ড, কারণ ওই কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারেক রহমান সাহেবকে যদি দেখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তার আসলে এইটার ক্রেডিট নেওয়ার প্রয়োজন নেই। তার দল সবচেয়ে নির্যাতিত গত 17 বছরে, সবচেয়ে বেশি জেলে তার দল কর্মীরা গেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং জনসংখ্যার দিক থেকে যদি বলি আন্দোলনের, যদি একটু 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য বিএনপি পার্টিসিপেশনকে আলাদা করে রাখা যায়, ওই কর্মী, নেতা, রাজপথ, তাহলে দেখেন মাঠের চিত্রটা কেমন হতে পারত। পুরো আন্দোলন প্রক্রিয়া বাদও জুন থেকে শুরু করে, তবুও কিন্তু ভিন্ন হতে পারত। তো সেই ক্রেডিট তারেক রহমানের নেওয়ার দরকার নেই, এবং যথাযথভাবে উনি বলেছেন যে এটা আসলে এই অর্জনটা সবার। যে জায়গাটা আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে রিকনসিলিয়েশন প্রসেসটা। আমি যদি দুটো মেজর উদাহরণ আপনাকে দিই, যে রুয়ান্ডাতে যখন গণহত্যা হল, তখন কিন্তু রুয়ান্ডা আজকে একটা ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এটা কারণ তারা যেটা করতে পেরেছিল, সে 2000-এর দশকে শুরু হওয়া হত্যাকাণ্ডের পরে তারা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় গিয়েছে, কিন্তু তারা বিচারটা নিশ্চিত করেছে। একটা উদাহরণ আপনাকে দিই, তখন রুয়ান্ডাতে গাকাকা আদালত, বা আমরা যেটাকে গ্রাম আদালত বলতে পারি বা ইউনিয়ন আদালত বলতে পারি, অর্থাৎ যারাই হত্যাকাণ্ড, নরহত্যা বা এই জেনোসাইডের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে, হয়তো আমি 100 বলছি না, বাট তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হয়েছিল কোনো না কোনো স্কেলে, সেটা গ্রাম আদালত দিয়ে হোক, ইউনিয়ন আদালত দিয়ে হোক, থানা বা জাতীয় পর্যায়ের বা জেলা পর্যায়ের আদালত দিয়ে হোক, অর্থাৎ বিচার প্রক্রিয়াটা কোনো না কোনো ফর্মে সম্পন্ন করে রিকনসিলিয়েশনে গেছে। আরেকটা মেজর এক্সাম্পল হচ্ছে সাউথ আফ্রিকাতে, যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে আমরা সাউথ আফ্রিকাতে রিকনসিলিয়েশন দেখেছি। উদাহরণ দুটো এই জন্য দিলাম যে তার মানে বিচারিক যে প্রক্রিয়া সেটা প্রথম সম্পন্ন হতে হবে, এবং তারপরে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগোতে হবে। এবং সত্যি সত্যি যদি বিচার হয়, দেখা যাবে যে অনেকে জড়িত হতে পারছিলেন, নানা স্কেলের পানিশমেন্ট হবে, কিন্তু মেজর পানিশমেন্ট যে গোষ্ঠীটা দেশকে ব্যবহার করে, দেশের মানুষকে ব্যবহার করে, অর্থনীতিকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে, লোপাট করেছে, দুর্নীতি করেছে, সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না। অন্যদের অপরাধের মাত্রা, একটা স্টেটমেন্ট, একটা পোস্ট বা কোনোখানে একটা বক্তব্য, সেগুলোকে বাদ দিয়ে বা সেটাকে কোনো ধরনের একটা পানিশমেন্ট মডেলে এনে অবশ্যই আমাদেরকে সামনে এগোতে হবে। একটা জিনিস আমার ভালো লেগেছে আজকে ওনার বক্তব্যে, যখন উনি পরিবারের উদাহরণটা দিয়েছেন এবং পার্টিকুলারলি ওনার মা এবং ভাইয়ের কথা বলেছেন, এবং কারো কাছ থেকে শক্তি, সামর্থ্য, অবস্থান, বাস্তবতা সব থাকার পরেও কিন্তু উনি ওই শিক্ষাটাকে সামনে নিয়ে আসছেন, এবং এটার সাথে একটা যোগসূত্র রয়েছে আজকের অনুষ্ঠানের আয়োজক যারা এবং ওনার সামনে যারা ছিলেন তাদের, তারা বিচার চেয়েছে, নানান ধরনের সমস্যা তুলে ধরেছে, এই শহীদ পরিবারগুলো যারা আহত হয়েছে তাদের,
একটা মেসেজ উনি দেওয়ার চেষ্টা করেছেন যে বিচার হবে, কিন্তু সবাইকে নিয়েই সামনে এগোতে হবে, তাহলেই আমরা যে বাংলাদেশ গড়তে চাই, একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেটা সম্ভব হবে। তো ওভারঅল আমি মনে করি খুবই দিক নির্দেশমূলক বক্তব্য ছিল, এবং আশা করব যে এটা সমাজের বিভিন্ন স্তরে তার এই বক্তব্য ছড়িয়ে পড়বে, এবং আমরা জুলাই বিক্রি করে নয়, এবং চেতনাকে ধারণ করে ফেসিবাদ বিরোধী বাংলাদেশ যে গড়ার স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশের দিকে এগোবো। জি, রেজানুল হক, আপনার কাছে আরেকটু শুনতে চাই, যেটা আব্দুল মামুন বলছিলেন যে বিচার হবে, কিন্তু সবাইকে একসাথে নিয়েই দেশ গড়তে হবে। জি, রেজানুল হক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বিচারের তো একটা দাবি আছেই। হ্যাঁ, পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি আমাকে কি শুনতে পান? জি শুনতে পাচ্ছি। বিচারের একটা দাবি তো আছে, যারা আন্দোলনের সঙ্গে ছিলেন বা আন্দোলনের সমর্থক ছিলেন, তাদের পক্ষ থেকে তো অবশ্যই বিচারের একটা দাবি আছে। বিচারের প্রক্রিয়াও তো শুরু হয়েছে। ইভেন আজকে ওই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছি, সেই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু আরেকটা বিষয় তুলে এনেছেন, বিচার সংক্রান্ত বিষয় যেহেতু বলছি। তিনি বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আছে, সেই দাবিটা আমরা পূরণ করতে যাচ্ছি শিগগিরই। তাদেরকে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে, দল হিসেবে তাদেরকে বিচারের মুখোমুখি শিগগিরই করা হবে, একটু ধৈর্য ধরতে বলেছেন তিনি। তো বিচার প্রক্রিয়া তো চলছে। এখন রিকনসিলিয়েশন কখন হবে, যেটি অধ্যাপক মামুন বললেন, সেটি সাধারণত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই হয়। রিকনসিলিয়েশনের এক্সাম্পল বিদেশে আছে, তিনি দিয়েছেন। আমাদের দেশে এ ধরনের রিকনসিলিয়েশন কখনো হয় নাই। কি ফর্মে হবে, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেগুলি আসলে সবই কি বলে আমরা শুধু ধারণাই করতে পারি। তো এগেইন বিচার কিন্তু চলছে। ইতিমধ্যে আপনার আইসিটি তে 6টি বা 7টি মামলা রায় হয়েছে, এবং অন্যান্য আদালতও বিভিন্ন ধরনের বিভিন্ন মামলা চলছে। তো এটা নিয়ে তো কোনো, আমার মনে হয় না যে কোনো সন্দেহ সংশয় বা সরকারকে দোষারোপ করার কিছু আছে। বিচার প্রক্রিয়া তো চলছেই, এবং এটি মনে রাখতে হবে যে এটি এমন একটি বিষয়, মামলা বা বিচার, এটি তাড়াহুড়ো করে করা যায় না। তার সুফল ভালো, তার কোনো ফল ফল ভালো হয় না। একথা আইনমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বিচারের প্রক্রিয়াটি সব অনেক 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 কিছু মেনে, অনেক কিছু আইন কানুন দেখে এটা করতে হয়। তাড়াহুড়ো করে করতে গেলে এটা বরং উল্টো ফল দেয়। এটার পরিণতি ভালো হয় না, ভবিষ্যতে এটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই কারণে তারা সময় নিচ্ছেন, এবং এখন দেখতে হবে যে সময় নষ্ট হচ্ছে কিনা। আমার তো মনে হয় যে যতটুকু সম্ভব সময় কম নিয়েই এই বিচার প্রক্রিয়া চলছে। জি, রেজানুল হক, আব্দুল মামুন, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এবং আছেন চ্যানেল এসের বার্তা বিভাগের পরিচালক রেজানুল হক। ফিরছি আলোচনায়। আব্দুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, এবং বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি গত কয়েকদিন আমি নিজেও একটা দিন, যখন আমরা মাঝে মাঝে মিছিল দেখছি, বিবৃতি দেখছি, ভারত থেকে নানান ধরনের বক্তব্য শুনছি, কিছু কিছু সাংস্কৃতিক কর্মীর কথা শুনছি, আপনাদের দুজন উপস্থাপকের কথা শুনছি, তখন আসলে যে জিনিসটা আমারও মনে হয় যে মিনিমাম যদি কারো মানবিকতা বা বিকারগ্রস্ততা না থাকে, তাহলে এই যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত প্রাসঙ্গিক করা, বা দল হিসেবে আওয়ামী লীগের পুনর্বাসন বা নির্বাচনে অংশগ্রহণ, এই ধরনের কথাগুলো যখন আসে, তখন আসলে মুখোচ্ছবি যেটা ভেসে ওঠে, গত কয়েকদিন হয়তো বা আমরা খুব বাংলাদেশের মানুষ তাড়াতাড়ি ভুলে যাই। কারণ গত এই জুলাই মাস শুরু হওয়ার পর, যেটা আপনারা মিডিয়াতে দেখছেন, অনলাইনে দেখছেন, যে জুলুম নির্যাতনটা হয়েছে, 17 বছর তো বটেই, গোটা এই আন্দোলনের সময়টাতে 1-1.5 মাসে, সেটা ভাবার পরে, এতগুলো মানুষের আত্মহত্যার পরে, এতগুলো মানুষের অঙ্গহানির পরে, যখন আমরা খুব দ্রুতই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাই, রাজনৈতিক কথা বলতে চাই, এটা আসলেই দুঃখজনক। এবং আমারও বারবার মনে হয় যে এই যে আত্মদহন বা নিজেদের মধ্যে অনুশোচনা, এইটা একটু একেবারেই দেখতে পাচ্ছি না আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে।
এটা খুবই দুঃখজনক। এক ধরনের ন্যারেটিভ বা এক ধরনের আইডিওলজিক্যাল পজিশনিংও করা হয়েছে এরকম, যে আন্দোলনটা এই জামাত ড্রিভেন, আমেরিকা ড্রিভেন, ক্যান্টনমেন্ট ড্রিভেন, নানান ভাবে যেভাবে বোঝানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের, অধিকাংশই সেটাই বোঝার চেষ্টা করছে। আর একটা জিনিস একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা কিছু বিক্ষিপ্ত মিছিল মিটিং কয়েকদিন দেখলাম, বাট যেদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসলো, আওয়ামী লীগের যে রাজনীতিতে ফেরার বাস্তবতাটা যখন নেই, সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সবচেয়ে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে, যে অনুশোচনার জায়গাটা একেবারেই অনুপস্থিত। যে এই যে এতগুলো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই আন্দোলনে ফসল মানুষ ঘরে তুলেছে, সেই হত্যাকাণ্ডকে ভুলে যাওয়া, নির্যাতনকে ভুলে যাওয়া, অত্যাচারকে ভুলে যাওয়া, দুর্নীতিকে ভুলে গিয়ে রাজনীতিতে ফেরার যে স্পৃহা এবং সবকিছুকে অস্বীকার করা, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিকারগ্রস্ততা বলে আমি মনে করি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ যে অনুশোচনা নেই, তার নেতৃত্ব একটা বড় ঘটনা। আমরা তো একবার, যদিও আমি এই মুহূর্তে শেখ হাসিনার যে বক্তব্যগুলো সেটা প্রাসঙ্গিক একেবারেই মনে করি না, তারপরেও যে ধরনের কিছু ক্লিপ আমরা দেখছি, কিছু ভিডিও দেখছি, সেটা খুবই দুঃখজনক যে এতটুকু অনুশোচনা যদি না থাকে আওয়ামী লীগের, আমি অনেক আপনাকে বলতে পারি, যতদিন এই অনুশোচনার জায়গাটা যত যদি দীর্ঘ না হয়, গভীর না হয় বা ব্রডলি না আসে, আওয়ামী লীগের পুনর্বাসন বা বাংলাদেশের রাজনীতিতে ফেরা কিন্তু ততটাই কঠিন হবে। কারণ তারা মনে করছে যে একটা সাজানো আন্দোলন, কোনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া আন্দোলন, আমেরিকার ড্রিভেন আন্দোলন, ক্যান্টনমেন্ট ড্রিভেন আন্দোলন, এই আন্ডারস্ট্যান্ডিংটা যতদিন থাকবে, তার মানে অনুশোচনার জায়গাটা থাকবে না। এবং এই যে রিকনসিলিয়েশনের আমরা কথা বললাম, যে আত্মশুদ্ধির যে বিষয়, পরিশুদ্ধির বিষয়, সেটা কিন্তু আসবে না। এবং সেটা অবশ্যই, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি অত্যন্ত প্রাসঙ্গিক কথাটা বলছেন। একটা কথা বলে আমি শেষ করি, এই যে ফেরার কথাটা আমরা বলছি, যে এক ধরনের মানসিকতা আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে, যে এটা এক ধরনের অস্থিরতা যেমন তৈরি হয়েছে, আর একটা হচ্ছে যে তারা দ্রুত ক্ষমতায় এই জন্যই ফিরতে চায়, কোনো অনুশোচনার বাইরে থেকে, বিচারের বাইরে থেকে। কারণ তারা যে অবৈধ একটা শক্তি হিসেবে 17-18 বছর দেশ শাসন করেছে, তাদের ব্যক্তিগত দলীয় যে প্রাপ্তি, সেই যে কমফোর্ট, সেই পাওয়ার, সেই অর্থনীতি, সেটার বাইরে গিয়ে এই 22-25 মাসের বাস্তবতাটা তারা যে অনুধাবন করছে, সেই বাস্তবতা তারা থাকতে চায় না। আবার লুটেরা হিসেবে, হত্যাকারী হিসেবে, ফেসিস্ট হিসেবে দ্রুত আবির্ভূত হতে চায়। আমার ধারণা সেই জন্য অনুভূতির জায়গাটাও একেবারে কম। জি, রেজানুল হক, একই প্রশ্ন আপনার কাছে, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই এবং আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা অনেক ভিডিও বার্তা দেখি, আসলে অনুশোচনা দেখতে পাই না। দেখুন, অনুশোচনা দেখতে পাওয়ার কথাও না, কারণ হচ্ছে যে তারা তো এইটাকে গণ অভ্যুত্থান বলে স্বীকার করেন না। তারা মনে করেন, আওয়ামী লীগ মনে করে এটি একটি ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সরকারের পতন ঘটানো হয়েছে, এবং এখানে শুধু দেশের ভেতরের ষড়যন্ত্র না, এটা বিদেশি কিছু দেশ, প্রভাবশালী দেশ, এবং আরো খোলাখুলি যদি বলি, আমেরিকার কথা তো মিন করেন, তারা এর সাথে জড়িত আছে। তো যেহেতু তারা এটাকে ষড়যন্ত্র মনে করেন, সুতরাং বা বলছেন, অফিসিয়ালি বলছেন, তো সেটি যখন তারা এই ধরনের মনোভাব পোষণ করছেন, তখন তো অনুশোচনা করার প্রশ্ন ওঠে না। কারণ তারা তো মনে করছেন না যে এটা তারা কোনো ভুল করেছে। তবে এটা সত্য যে এটি যদি মানে একদম পুরোপুরি এইভাবে যদি জিনিসটা এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হলে সেটিও সঠিক হবে না। কারণ আপনি যদি ষড়যন্ত্র হয়েও থাকে, সেটি মোকাবেলা করার জন্য এত প্রাণহানি তো কোনো প্রয়োজন ছিল না। এখানে সরকারের যিনি থাকেন, ঘটনা যাই ঘটুক, সরকারে যারা থাকেন তাদের অবশ্যই একটা রেসপন্সিবিলিটি থাকে, সেইটুকু কনসিডার করা উচিত এবং সেটি স্বীকার করা উচিত, এবং সেখানে সেটার ব্যাপারেও একটা স্পষ্ট বক্তব্য থাকা উচিত। আর দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা বা দেখুন, বিচারের মুখোমুখি করার আগেই কিন্তু সালাউদ্দিন সাহেব এটাও বলেছেন যে আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু এক ধরনের জাজমেন্ট তিনি দিয়েছেন। এইটা আমার মনে হচ্ছে যে এই ধরনের কথা যদি আপনি এখনই বলেন, তাহলে তো এই একটু আগে প্রফেসর মামুন বলছিলেন বিচার প্রক্রিয়া শেষে রিকনসিলিয়েশনের কথা। একটি দলকে যদি আপনি এখনই বলেন যে তারা কখনোই রাজনীতি করতে পারবে না, তাহলে কিন্তু আপনি খুব আর্লি একটা স্টেপ নিলেন।
এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, দল কিন্তু নিষিদ্ধ না। তো আপনি কার্যক্রম নিষিদ্ধ রেখে তারপরে বিচার প্রক্রিয়া যেটা চলছে, শুরু হয়েছে, সেটি সেটির আগে বিচারের দল হিসেবেও বিচারের আগে আপনি বিচারের দলটি আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। এটি ঠিক দুই ধরনের অবস্থান আমার কাছে মনে হয়, দুটো একসঙ্গে যায় না। আবার যেহেতু অন্যদিকে প্রধানমন্ত্রী কিন্তু সালাউদ্দিন সাহেব আগে বক্তব্য দিয়েছেন অনুষ্ঠান, তারপরে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে দেশকে বিভক্ত করে না, আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলতে চাই। এবং তিনি যেটি একটু আগে প্রফেসর মামুন এটাও বলেছেন, প্রধানমন্ত্রী তার মায়ের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার রেফারেন্স দিয়ে বলেছেন, তার কাছে জানতে চাইলে তিনিও আমাকে এটাই বলতেন যে না, প্রতিশোধ নয়, সবাইকে নিয়ে একসঙ্গে চলো। তো একদিকে যখন এই কথা, আবার আরেকদিকে হচ্ছে কোনোদিন এই দলটাকে রাজনীতি করতে দেওয়া হবে না বা তারা করতে পারবে না, দুটো ঠিক মেলে না। তবে সালাউদ্দিন সাহেব প্রভাবশালী মানুষ এই সরকারের, তিনি যখন এই ধরনের কথা বলেন তখন আমার মনে হয় যে বিএনপি এর আগে বহুবার বলেছে যে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না। তো এখন এটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার হওয়া গেল অনেকখানি যে না, সেই বিএনপির সেই অবস্থানের পরিবর্তন ঘটেছে। এবং বিএনপি আওয়ামী লীগের এমনিতে তো বিভিন্ন ব্যক্তির বিচার হচ্ছে, দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করার জন্য প্রয়োজনীয় আইনও সংশোধন করা হয়েছে, তিনি এটাও বলেছেন। তার মানে বিএনপির সর্বশেষ অবস্থানটা যে এটা একটা পরিষ্কার হওয়া গেল। এটাও একটা, আমি মনে করি যে এখন আমরা একটা পরিষ্কার হতে পারলাম, এটা একটা অগ্রগতি বলতে হবে। জি, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ রেজওয়ানুল হক, ধন্যবাদ আব্দুল আল মামুন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।